নমস্কার, আজকের ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের টপিকের মূল বিষয়বস্তু হলো বেসিক কনসেপ্ট অফ বেদ। বেদ আসলে কি? আমরা যারা সনাতনী প্রত্যেকেই এই বেদ নামটির সঙ্গে অতপ্রতভাবে পরিচিত। আমরা প্রত্যেকেই কিন্তু বহুকাল ধরে এই নামটি শুনে আসছি এবং আমাদের এটুকুই জাস্ট ধারণা, এটা আমাদের সনাতনীদের, আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ। কিন্তু শুধু কি এটুকুই এই ধর্মগ্রন্থ, এটুকুতেই কি সীমাবদ্ধ? আসলে কিন্তু নয়। বেদ শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, শুধু সনাতনীদের ধর্মগ্রন্থ নয়, বিশ্বের প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। বিশ্বের প্রাচীনতম ধর্মের গ্রন্থও বেদ। বেদ এই জিনিসটা কি, এলো কিভাবে, এর মূল বিষয়বস্তু কি, সবকিছুরই বেসিক কনসেপ্ট আমরা এই ভিডিওতে কভার করছি। সঙ্গে শব্দটা ভাঙলে পরে আমরা পেয়ে যাব উইদ ধাতু এবং ঘং প্রত্যয়, অর্থাৎ উইদ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয়ের সমন্বয়ে বেদ শব্দটা তৈরি হচ্ছে। উইদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ সমগ্র বেদের অর্থ হচ্ছে জ্ঞানরাশি। তো বেদকে নিয়ে আমাদের প্রাচীন ভাষ্যকার আচার্য সায়ন বলছেন, ইষ্ট প্রাপ্য অনিষ্ট পরিহার্যর লৌকিক মুপায়ং ইয় গ্রন্থ বেদয়তি স বেদঃ। অর্থাৎ ইষ্ট প্রাপ্তি এবং অনিষ্ট নিবারণের জন্য জ্ঞান রূপী যে গ্রন্থ আমরা পাঠ করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সঙ্গে নিয়ে চলি, সেটাই কিন্তু বেদ। আরও একজন ভাষ্যকার আচার্য বিষ্ণুমিত্র বলছেন, বিদ্যান্তে গায়ান্তে লভ্যন্তে সর্বধর্মাদি পুরুষার্থ ইতি বেদঃ। অর্থাৎ পুরুষার্থের চারটে স্টেপ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে বইয়ের পাঠ করলে, যে পুস্তকের পাঠ করলে আমরা এই চারটে স্টেপ পেরিয়ে আসতে পারি, সেটাই কিন্তু বেদ। এবারে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বেদ এলো কিভাবে? এই যে বেদ ধর্মগ্রন্থ, আমরা তো বহুকাল ধরে শুনে এসেছি যে বেদকে শ্রুতি বলা হয়, কেননা গুরুর কাছ থেকে শিষ্য শুনে শুনে বেদ মুখস্থ করতো, মনে রাখতো বলে আমরা বেদকে শ্রুতি বলি। এটা আমরা প্রাইমারি স্কুলেও জেনে এসেছি। কিন্তু যদি শ্রুতি বলাই হয়, তাহলে বেদকে আমরা লিখিত রূপে পাচ্ছি কিভাবে, সেটাও জানার বিষয়। যারা বাউল সম্প্রদায়ের সঙ্গে কানেক্টেড বা যুক্ত না হলেও বাউলের একটা লাইন বললেই বোঝা যাবে জিনিসটা, যে জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। অর্থাৎ একটা সুপ্রিম এনার্জির আন্ডারে আমরা সবাই, এবং সেই এনার্জি সোর্সের উপর ভিত্তি করেই কিন্তু আমরা বেঁচে রয়েছি। আমরা সায়েন্সেও পড়েছি E=mc²। এনার্জির কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, এনার্জি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তো এই যে বেদের জ্ঞান, সুপ্রিম যে এনার্জি, সর্বশ্রেষ্ঠ যে এনার্জি, সুপ্রিম এনার্জি, যাকে আমরা পরমাত্মা বলছি, ওই পরমাত্মা বেশ কিছু ঋষিদের, ঋষি বলাটা ভুল, মহর্ষি, এ নিয়েও পরে একটা ভিডিও বানানো হবে। ঋষি, মহর্ষি, ঋষিকা, ঋষিপুত্র, এটা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা শ্রেণীর। তো যাই হোক, সুপ্রিম এনার্জি অর্থাৎ পরমাত্মা, তার জ্ঞান রাশি এই বিশ্বে, এই পৃথিবীতে সুস্থ স্বাভাবিক অবস্থায় বেঁচে থাকতে গেলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থর চারটে পিলার অ্যাচিভ করতে গেলে দৈনন্দিন জীবনটা কিভাবে কাটানো উচিত, তার ফর্মুলাস, সূত্র, মন্ত্রের আকারে প্রাচীন মহর্ষিদের প্রদান করেন। অর্থাৎ পরমাত্মা তার জ্ঞানের সঞ্চার করেন মহর্ষিদের। এবারে মহর্ষিরা কিন্তু পরমাত্মার কাছ থেকে শুনে শুনে সমস্ত জ্ঞানরাশি মনে রাখলেন। মহর্ষিরা
তাদের পরবর্তী প্রজন্ম ঋষিদের এই জ্ঞানরাশি কিন্তু শুনিয়েই তাদেরকে অবগত করালেন। তারা শুনে জিনিসটা মনে রাখলো এবং জেনারেশনের পর জেনারেশন এভাবে জিনিসটা শুনে প্রত্যেকে রপ্ত করতে থাকলো। তারপর যখন লিপি আবিষ্কার হলো তখন সেই জিনিসগুলোই কিন্তু যেগুলো শ্রুতির আকারে হচ্ছিল সেগুলোর লিখিত রূপ এলো। তো পরমাত্মা যখন জ্ঞান দিয়েছিলেন তখন কিন্তু সেগুলো অ্যারেঞ্জ করা ছিল না ঠিক মতো। ডে বাই ডে অ্যারেঞ্জ করা ছিল না বলা ভুল, যখন ডে বাই ডে এই জ্ঞান রাশিগুলো সঞ্চারিত হলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের ঋষিদের মধ্যে, সেগুলো কিন্তু একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সেগুলোকেই অ্যারেঞ্জ করলেন কৃষ্ণ দ্বৈপায়ন নামক একজন মহর্ষি। তিনি বেদের জ্ঞান রাশি, মন্ত্র, ঋচা এগুলোকে অ্যারেঞ্জ করেছিলেন বলেই কিন্তু আমরা বেদব্যাস বলিও না, অর্থাৎ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নকে বেদ অ্যারেঞ্জ করার জন্য সহজ ভাষায় আমরা ওনাকে বেদব্যাস বলে চিনি। এই যে মহর্ষি দ্বৈপায়ন, তার মানস মন্দিরে যে জ্ঞান রাশি সঞ্চিত ছিল সেগুলো কিন্তু ক্যাটাগরি অনুসারে তিনি 4টে ভাগে ভাগ করেছিলেন। তার শিষ্য ছিলেন 4 জন: প্যাল, বৈশম্পায়ন, জৈমিনী, অনেকে জৈমিনীও বলে, সুমন্তু। অর্থাৎ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস হিসেবে চিনছি, উনি তার 4 জন শিষ্যের মধ্যে শিষ্য প্যালকে যে সমস্ত জ্ঞান রাশি, যে ক্যাটাগরির জ্ঞান রাশিগুলো একত্রিত করে তার মধ্যে সঞ্চারিত করেন সেগুলো আমরা আজকে ঋগ্বেদ হিসেবে পড়ি। তার শিষ্য বৈশম্পায়নকে যেগুলো সঞ্চারিত করেন সেগুলোকে আমরা পড়ছি যজুর্বেদ হিসেবে। তার শিষ্য জৈমিনীকে যে জ্ঞান রাশিগুলো তিনি সঞ্চালিত করেন সেগুলো আমরা পড়ছি সামবেদ হিসেবে। এবং চতুর্থ শিষ্য সুমন্তু, এই সুমন্তুকে তিনি যে জ্ঞান রাশিগুলো প্রদান করেন সেগুলোই আমরা পড়ছি কিন্তু অথর্ববেদ হিসেবে। তো তিনি 4 প্রকারের জ্ঞান রাশি, 4 প্রকারের বেদের মাধ্যমে সঞ্চারিত করলেন তার শিষ্যদের মধ্যে। তার শিষ্যরা তাদের পরবর্তী শিষ্য পরম্পরায় এই জ্ঞান রাশিগুলো সঞ্চারিত করেন এবং জেনারেশন বাই জেনারেশন এই জ্ঞান রাশিগুলোই কিন্তু ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই অনুসারে ক্যাটাগরি ওয়াইজ সঞ্চিত হয়ে যায়। তো আমরা এই যে বলি বেদের 4টে ভাগ ঠিক এভাবে এসছে। এবার এই 4টে ভাগের কিন্তু আবার বিশ্লেষণ হয় সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে। এ নিয়ে পরে আরো ডিটেলস ভিডিও দেওয়া হবে। একটা সিরিজ ওয়াইজ সমগ্র বেদের বেসিক কনসেপ্ট আমরা কভার করব। আরো একটা জিনিস বলা যায় বেদ নিয়ে, বেদ পুরুষ। যে কোনো জিনিস শিখতে গেলে আমরা যদি ইংলিশ গ্রামার হোক বা বাংলা ব্যাকরণ হোক যাই শিখতে যাই, কিছু অঙ্ক শিখতে যাই, তার জন্য কিন্তু আমরা যখন ক্লাস 6-7-এ অ্যালজেব্রা শিখি, বীজগণিত শিখি, তার জন্য আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হয়, কিছু ফর্মুলা আগে শিখে রাখতে হয়, তবে আমরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করে অঙ্কটা কষতে পারি। ঠিক একইভাবে বেদকে জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে বেদাঙ্গ এর 6টি অঙ্গ, বেদের যে 6টি অঙ্গ আছে সেগুলো নিয়েও আমাদের কিন্তু সেগুলোর প্রতিও অবগত থাকতে হবে, সেগুলো আমাদের শিখতে হবে। প্রত্যেকটা বেদাঙ্গ জানার পরে কিন্তু আমরা বেদ জানতে পারব। তো আগামী ভিডিওতে বেদাঙ্গ কি সেটা আমরা জানবো এবং সিরিজ ওয়াইজ এই ভিডিওগুলো চলবে। এরপর সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ কি জানবো। প্রত্যেকটা ঋগ্বেদের যে 4টে ভাগ, ঋগ্বেদ, সংহিতা, ঋগ্বেদ, ব্রাহ্মণ, ঋগ্বেদ, আরণ্যক, ঋগ্বেদ, উপনিষদ, ঠিক এরকমভাবে বাকি 3টে বেদেরও তাই। প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা জানবো।
ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।